আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভিতরে ও বাংলাদেশের বাইরে প্রবাসী ও ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাড়া দেবার জন্য অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা যে আপনারা দেখার ফলে আমার ইউটিউব চ্যানেল আল্লাহর মধ্যে এখন সার্চ দ্বারাই এখন অনেক জায়গায় চলে আসছে, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ কয়েকদিন পর, অনেকদিন পরেই বলতে গেলে আজকে লাইভ আবার লাইভ ভিডিওতে আমি সামিল হওয়ার চেষ্টা করলাম এবং আমি আপনাদের কাছে আরেকটু বলছিলাম যে আমি আমার চ্যানেলের বেশ কিছু অনন্য ভিডিওগুলো আমি সংযোগ করে তা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার চলেছে। এমন কন্টাক্ট ফাউন্ডেশনের বেশ কিছু শিশুদের কিছু অনুষ্ঠান এবং শ্রদ্ধেয় গুরুজির ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ, তার বক্তব্য কেন, কি কারণ, যেমন গতকালকে একটি ভিডিও ছেড়েছি, আজকে একটি ছেড়েছি, যে আজকে যেটা ছেড়েছি গুরুজির খুব সুন্দর কথা, ক্লান্তি এবং দুষ্কৃতি কীভাবে দূর করা যায় তার সুন্দর একটি তার বক্তব্য। আমি এরকম চেষ্টা করব কোয়ান্টাম ফাউন্ডেশন শ্রদ্ধেয় গুরুজি, তার বয়স কিন্তু অনেক হয়েছে, তার সম্পর্কে তার ভিডিও আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করার চেষ্টা করব এবং শিশুদের জন্য যে ছোটদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো আমি এখন দেখানোর চেষ্টা করতেছি এবং আল্লাহর মতে আপনাদের সারা এবং আপনাদের ভালোবাসার পুরনো দিনের গান সেটাকে সংযোগ করে আমি চেষ্টা করছি নতুন কিছু তৈরি করার জন্য। কারণ আমরা যদি কিছু নতুন তৈরি করতে পারি এবং ভালো একটা মানুষ হিসেবে রূপান্তরিত হতে পারি তাহলে কিন্তু সবই সম্ভব। আজ এই কথাটাই বলছে, বর্তমানে এখন দেশে যে পরিস্থিতি চলছে 2025 সালে জিনিসপত্রের কিন্তু দাম বেড়েই যাচ্ছে, চালের দাম বাড়ছে। এটা অন্তর্বর্তী সরকারকে চাপের মধ্যে রাখার জন্য সেই চেষ্টাটা করতেছে। অন্তর্বর্তী সরকারকে একটি সুযোগ দেওয়া উচিত, এটা আমাদের সকল, আমি বারবার আমার ফেসবুক লাইভের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে বলছি যে আমরা অন্তর্বর্তী সরকারকে একটু সময় দিব। কারণ 16 বছরের যে বৈষম্য, 16 বছরের যে স্বৈরাচারের অপরাধ কর্ম বা স্বৈরাচারের দুর্নীতি, চাঁদাবাজ, এগুলো কিন্তু 6 মাস বা 1 বছরে কিন্তু সম্ভব না। তার জন্য তাকে অন্তত সময় দেওয়াটা উচিত। সব কিছু থেকে বৈষম্য পাইছে, আর এতটাই ধৈর্য হারানোর কোনো প্রয়োজন নাই। গতকালকে এক সাংবাদিক প্রচার করেছে ছাত্র বৈষম্যের যে অফিস নিয়েছে। এখন কথা হচ্ছে এই ছাত্র বৈষম্য অফিস যে নিল, অফিসের খরচ, এই ছাত্র বৈষম্য রাজনীতির মধ্যে কি ঢুকে যাচ্ছে? ছাত্ররা, শিক্ষার্থীরা যেভাবে একের পর এক কার্যক্রমে হাত দিচ্ছে বা মনে হচ্ছে তারাই দেশটা অনেক ভালো বুঝে, কিন্তু ছাত্র অত কিন্তু ভালো রাজনীতি কিন্তু বুঝে না। ছাত্ররা বা তরুণদেরকে দিয়ে নেতৃত্ব দিতে হবে বা তরুণরা আসুক, সেটা আমরাই চাই এবং তরুণ প্রজন্ম এগিয়ে আসবে, কিন্তু এই জন্য স্টুডেন্টদেরকে এক ধরনের যে পাওয়ার অফ দেওয়া হচ্ছে এবং রাস্তাঘাটে অনেক জায়গায় যে অপকর্ম, এই যে ট্রাফিকের সার্জেনের কাজ করতেছে, এখন কিন্তু ওরাও কিন্তু আস্তে আস্তে দুর্নীতির মধ্যে চলে যাবে। দেখা যাবে রাস্তার হকার্সরা রাস্তায় বসতেছে, সেখান থেকে চাঁদা তুলতেছে, এটা স্টুডেন্টের মধ্যে কিন্তু এক ধরনের লোভ চলে আসবে। বিষয়গুলা সবই খেয়াল রাখতে হবে। কারণ স্টুডেন্টদের বিদেশে যেমন স্টুডেন্টদেরকে যেমন কাজ দেওয়া হয়, তাদেরকে যেমন একটা মার্কশিটের একটা পুরস্কৃত করা হয়, যেমন মার্কশিটে একটি নাম্বার দেওয়া হয়, সেরকমই করতে হবে। এবং সংস্কারের নামে ছাত্র বৈষম্য বা ছাত্র সমন্বয়ক যারা যারা স্বৈরাচারের পতনের জন্য জুলাই বিপ্লব হয়েছে, তারা কিন্তু একা কিন্তু কিছুই করতে পারে না। আজকে যে ছাত্র সমন্বয় বারবার বলা হচ্ছে, ছাত্র বৈষম্য, তারপর নাগরিক কমিটি, এদের কথা বলা হচ্ছে, এরা কি একাই কি পারতো স্বৈরাচারের পতনে? হ্যাঁ, এদের সাথে কিন্তু সকল জনগণ ছিল, সর্ব রাজনীতি দল ছিল, সাংবাদিক ছিল, মিডিয়া টিম ছিল। একটা স্বৈরাচারের পক্ষে যখন অস্ত্রধারী পুলিশ, র্যাব ছিল, তখন এমনকি ছাত্রলীগ যেভাবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, ভার্সিটির ছেলেমেয়েদের উপর যেভাবে অত্যাচার করেছে, তখন কিন্তু স্কুল ছেলেমেয়েরাও কিন্তু নেমে আসছে, অভিভাবকরা নেমে আসছে, সাংবাদিকরা নেমে আসছে, যে যার মহল থেকে, যে যার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, এবং অনেকভাবে চেষ্টা করছে যে স্বৈরাচারের পতনের জন্য। এই স্বৈরাচারের পতনে শুধু ছাত্র বৈষম্য বা ছাত্র
দের কিন্তু একা কোনো ভূমিকা নাই। আজকে এমন একটি দেশে আমরা এখন বাস করি যে এই অরাজকতার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করবার সেই চিন্তা না করে সবাই লোভী হচ্ছে। ক্ষমতা যেই পায় সেই লোভী হয়ে যাচ্ছে, কিন্তু সাধারণ জনগণের কথা বলবার কেউ নাই। এটাই হচ্ছে সবচেয়ে বেশি, সাধারণ জনগণের কথা বা জনগণের পক্ষে কি করা যায় সে বিষয় কোনো কিছুই চিন্তা ভাবনা করছে না। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার বৈষম্য কাজ করে যত দ্রুত নির্বাচন দেওয়াটা ভালো, সেটাই মঙ্গল হবে। কারণ নির্বাচন না দেওয়া পর্যন্ত এরকম অরাজকতা এরকম চাপের মধ্যেই রাখবে। আর এর মধ্যে যদি একের পর এক আন্দোলন করতে থাকে ছাত্র বৈষম্য, আজ তো একটা আন্দোলন করছে, গতকাল একটা না একটা আন্দোলন করছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে, বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আজকে স্বৈরাচারের পতন হয়েছে, দেশ স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা অর্জন আমরা করতেছি, কিন্তু এই দেশের মধ্যে দুইবারই কিন্তু স্বৈরাচারকে পতন করতে ছাত্র জনতা একসাথে ছিল। শুধু ছাত্ররাও পারতো না বা শুধু জনতাও পারতো না। ছাত্ররা এসেছিল বলে, ছাত্রদের সাথে অভিভাবক এসেছিল, শিক্ষকরা এসেছিল, মানে সাধারণ জনগণ এমন রিক্সা চালক অনেকেই কিন্তু নেমেছিল। আজকে যে ছাত্রদের মারা হয়েছে, গুলি করা হয়েছে, সেটার হত্যার বিচার চাচ্ছে, কিন্তু বসিলা রোডে যে কয়েকজন রিক্সা চালক মারা গেছে তাদের নাম তো উল্লেখ করা হয় নাই। দুইজন চায়ের দোকান 40 ফিটে মারা গেছে, 40 ফিট ফিউচার হাজিনের, কই তাদের নাম তো আসে নাই। হ্যাঁ, রায়বাজার বুদ্ধিজীবীদের যেভাবে গণকবর দিয়েছে র‍্যাব 2 বসিলাতে, সেই কবরগুলো কিন্তু পুরো হদিস কিন্তু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখানে শুধু ছাত্ররাই মরছে তা না, এখানে রিক্সা চালক, চায়ের দোকানদার, এমনকি চাকরিজীবী যারা কারফিউর মধ্যে বের হতে হয়েছে এবং কাজ করে ঘরে ফিরতে হয়েছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু মারা গেছে। হ্যাঁ, এই বিষয়টা ছাত্র বৈষম্য সবাইকেই খেয়াল রাখতে হবে। আজকে অন্তর্বর্তী সরকারকে দিয়ে ইচ্ছা মতো দাবি দেওয়া এসব কিন্তু কোনো প্রয়োজন নাই। এই যে আজকে যে সাংবাদিক যে কথাটা বলেছে, অসংখ্য ধন্যবাদ। যে ছাত্র বৈষম্য আলাদা একটা অফিস নিয়েছে, সেই অফিসের খরচ কে দিচ্ছে, ওই অফিসের কর্মচারীর খরচ কে দিচ্ছে, ওই অফিস পরিচালনা করতেছে, এটা তো এক ধরনের রাজনীতির মধ্যে চলে যায়। যদি আপনাদের রাজনীতি করতে তাহলে পড়াশোনা ছেড়ে দেয়, রাজনীতির মধ্যে চলে আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশে যে দলই আসুক, যারাই আসুক, তাদেরই ওই ক্ষমতায় বসার সাথে সাথে তারা লোভী হয়ে যায়, সততার সাথে ওই চেয়ারে বসতে পারে না। ওই চেয়ারে সততার সাথে যদি বসতো, সততার মাধ্যমে যদি কাজ করত, দেশের উন্নয়নের কথা চিন্তা করতো এবং দেশের জনগণের কথা চিন্তা করত, তাহলে সে দুর্নীতি, চাঁদাবাজ এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতো। আজকে সন্ত্রাসী কার্যক্রমের জন্য সন্ধ্যার পরে কিন্তু অনেক জায়গায় কিন্তু এখনো অপরাধ চক্ররা ঘুরে বেড়াচ্ছে, কিশোর গ্যাং যেভাবে কোপাচ্ছে জনগণের উপর, ছিনতাই করছে, এগুলো আর কতদিন চলবে? এ বিষয়ে পুলিশ যথাযথ কিন্তু ব্যবস্থা নিচ্ছে না। এখন উচিত এই সন্ত্রাসী এবং কিশোর গ্যাংদের ক্রস ফায়ারে মেরে ফেলা ভালো, সেভাবে পুলিশ বা র্যাবকে দায়িত্ব দেওয়া উচিত। কারণ কিছু যদি কিশোর গ্যাংয়ের যারা, তাদেরকে যদি মেরে ফেলা হয় ক্রস ফায়ারে, তাহলে কিন্তু অনেকটা কমবে। তখন ওই কিশোর গ্যাংয়ের বাপ মা কিন্তু সজাগ দৃষ্টি ধারণ করবে, তখন এ ধরনের অপরাধ আর করার সুযোগ পাবে না। এই যে মাদক দ্রব্যের একটি অভিযান দেখলাম, সেনাবাহিনী কি সুন্দর বুট ডাউন দেয়, তাদের কি শাস্তি দিচ্ছে। মাদক দ্রব্য খুব অল্প বয়সী, এই অল্প বয়সী পোলাপানের হাতে মাদক দ্রব্য যায় কিভাবে, তারা গাঞ্জা বাবার সাথে জড়িত হয় কিভাবে, এটার পিছনে অবশ্যই অনেকে যায়, কিছু না কিছু লোক দায়ী আছে। এবং অভিভাবকদেরকে আরো সজাগ দৃষ্টি রাখতে হবে, আপনার সন্তান কোথায় যাচ্ছে, আপনার সন্তান কার সাথে চলছে, আপনার সন্তান ছেলে বা মেয়ে যেই হোক, আপনার সন্তান ছেলে বা মেয়ে যেই হোক, তার দিকে আপনি সজাগ দৃষ্টি রাখবেন। আপনার মেয়েটি যখন স্কুল বা কলেজের নাম করে যাচ্ছে, কোচিংয়ে যাচ্ছে, সে কোথায় যাচ্ছে তার দিক খেয়াল রাখার দায়িত্ব অভিভাবকদের। শুধু মেয়ের বেলায় খেয়াল রাখবেন তা না, ছেলের বেলাও খেয়াল রাখবেন। কারণ আপনার ছেলে যখন ক্লাস 8-9 উঠে, তখন সে কাদের সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, এই বিষয়টা অভিভাবকদের এখন সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ আজকে 18 বয়সের নিচে
অনেকেই ধূমপানে আসক্তি হচ্ছে। সিগারেট শুধু না, আমার যদি সকল মাদকদ্রব্য আমরা হারাম বলবো, এই হারামটাই গ্রহণ করছে। 18 বয়সে অনেকেই নিচে বয়স, 18 বয়সের নিচে যারা ধূমপান শুরু করছে না, গাঁজা বাবা এমনকি ভেপিংয়ে আসক্তি হচ্ছে, তারা কিন্তু তরুণ বয়সে কিন্তু ঝরে যাচ্ছে। স্কুল কলেজ ছেলে মেয়েদের, এমনকি এখন মেয়েরাও ভেপিং নিচ্ছে, সিগারেট টানছে। এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমরা মুসলিম, আমরা আল্লাহকে ভয় পাবো। তামাক জাতীয় সকল মাদক দ্রব্য যেটি হারাম সেটি আমরা বর্জন করব। হালাল কাজকে আমরা গ্রহণ করব, হালাল সব কিছু খাবো। ফুটপাতের ভাজা পোড়া এটাকেও আমরা বয়কট করব। তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। আমরা বাইরের পাশ্চাত্য দেশগুলোতে দেখছি আবার নাকি করোনার চেয়ে সবচেয়ে কঠিন ভাইরাস আক্রমণ করেছে চীন এবং জাপানে, এবং ইন্ডিয়াতে অলরেডি চলে এসেছে। এদিক থেকে আমরা এখনো আল্লাহর রহমতে ভালো আছি। তার জন্য আমাদেরকে নিয়ম মেনটেন করতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। সর্দি কাশি হাঁচি যাই হোক, সেটা প্রকাশ্যে সবার সামনে না দেওয়াই ভালো, আড়ালে দেওয়ার চেষ্টা করতে হবে, এবং সাথে রুমাল রাখতে হবে। হাঁচি কাশি যখনই আসে রুমাল দিয়ে আপনি চাপা দেন, আর মাস্ক পরুন। এই শীতকালে আপনি যদি সব নিয়মটা মেনটেন করেন তাহলে কিন্তু সবই সম্ভব। আমি আপনাদের সামনে অনেক কথা বা সত্যটা তুলে ধরার চেষ্টা করতেছি। আমাদের এই নিয়মটা আসলে এখন পালন করা যাবে। আর প্রতিটি চায়ের দোকানে কোনো সমালোচনা করবেন না। চায়ের দোকান এবং পাবলিক প্লেসে আপনি যে জ্ঞান দিচ্ছেন এবং সমালোচনা করতেছেন, এটা কিন্তু এক ধরনের গীবত গাওয়া। এদিক থেকে বেরিয়ে আসবে। এই কথাগুলো এজন্যই বলা উচিত দরকার ছিল যে আমি সবাইকে বলবো, দেশবাসী সবাইকে বলবো, আসুন আমরা একটি সুন্দর দেশ গড়তে সুন্দরভাবে পরিকল্পিতভাবে দেশটাকে সাজাই। আর নয় কোনো দাবি দেওয়া, আর নয় রাজপথ দখল করা। রাজপথ দখল করে কোনো হকার্স ব্যবসা করার প্রয়োজন নাই। রাস্তা দখল করে গাড়ি পার্কিংয়ের দরকার নাই। আসুন, এদেশ আপনার, এদেশ আমার, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখি। স্টুডেন্টরা যখন রাজপথে পুলিশের সাথে সার্জেনের দায়িত্ব পালন করছে, তখন আমরা নিয়মটা মেনটেন করার চেষ্টা করব। যে যেখান থেকে, যে যেখানেই থাকেন, যে অবস্থানেই থাকেন, আপনি যদি আপনার জায়গা থেকে আপনার নিয়মটা মেনটেন করেন, একজন ভালো মানুষ হিসেবে কাজ করতে পারেন, তাহলে কিন্তু সব সম্ভব। কোয়ান্টাম ফাউন্ডেশনের মতন আমরাও একাত্ম হব, ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। হ্যাঁ, ঘরে ঘরে মেডিটেশন, ঘরে ঘরে কোয়ান্টাম, এটার সাথে আমিও একমত। 2025 ইয়ার অফ মেডিটেশন, ইয়ার অফ মেডিটেশন কোয়ান্টাম ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ। সুযোগ থাকলে সবাই পারলে কোয়ান্টামের কোর্সটি করার চেষ্টা করবেন এবং মেডিটেশনের সাথে আসক্তি হবেন। কারণ একটি দেশ পরিচালনার ক্ষেত্রে সকল জনগণকে নৈতিকভাবে আমাদের কাজ করা। আসুন, এই 2025 সালে আর কোনো দুর্নীতিবাজ ঘুষখোর থাকবে না আমাদের দেশে, কোনো সিন্ডিকেট ব্যবসায়ীরা থাকবে না, জিনিসপত্রের দাম বাড়বে না। এদিক থেকে আমরা সজাগ দৃষ্টি রাখবো এবং সবাই সম্মিলিতভাবে সেইভাবে কাজ করব। কোনো চায়ের দোকানে সমালোচনা হবে না, কোনো রাস্তাঘাটে ভাজা পোড়া ফাস্টফুডের দোকান তা আমরা বর্জন করব। হালাল কাজগুলো আমরা গ্রহণ করব এবং হারাম কাজগুলো আমরা বর্জন করব, এবং আমরা স্রষ্টার সন্তুষ্টিতে কাজ করব। রাত 10টার পর ঘুমোতে চেষ্টা করবেন এবং মোবাইল আসক্তিতে যাবেন না। ফজরে আজানের সাথে সাথে ঘুম ভেঙে যাবে। ফ্রেশ মাইন্ডে উঠে মুখ হাত দিয়ে ফজরের নামাজটা পড়ে আপনি কাজ শুরু করুন। দেখবেন আপনার শরীর ভালো থাকবে, সুস্থ দেহ, প্রশান্তি মন, কর্মব্যস্ত সুখী জীবন। এই লক্ষ্যে আমাদেরকে একটা কাজ করবে। নিজের কাজকে সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। আসুন, আমরা একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলি এবং ভালো মানুষ হলেই আমাদের দেশটাকে ভালো দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে আমরা স্বীকৃতি লাভ করতে পারব। কারণ 10 জাতির এক জাতি, এই আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশে সবই আছে, এবং আমরা যদি ভালো দেশ গঠন করতে পারি
তাহলে স্বর্গভূমি বাংলাদেশ হতে বেশি সময় লাগবে না। কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে আমরা একাত্ম করি ইয়ার অফ মেডিটেশন, এবং মেডিটেশনে সবাই আসক্তি হবে, মেডিটেশনের মধ্যে থাকুন, ধ্যান করুন, ভালো কাজ করুন, ভালো ভাবুন, ভালো বলুন, ভালো ভাবুন, ভালো থাকুন। এই নিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।